সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সারতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11.2 এর 3 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। তো দেখো 11.2 এর 3 নম্বর কোশ্চেনে যেটা বলছে যে আমাদের দেখাও যে এ বি সি ডি চারটা বিন্দু, এই বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তার মানে প্রমাণ করতে হবে এই যে তোমার এই চারটা বিন্দু দিয়ে যে চতুর্ভুজটা গঠন হয় সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক। ওকে, এরপরে আবার হচ্ছে আচ্ছা পরের অংশটুকু আমরা হচ্ছে পরবর্তীতে করব। আগে যেহেতু সামান্তরিক দেখাইতে বলছে, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব কোশ্চেনটা ভেঙে ভেঙে সলভ করার। একবার যদি পড়তে যাই অনেক সময় এমন হতে পারে যে আমাদের মাথায় প্যাচ লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ধরো একটু ভেঙে ভেঙে সলভ করব। তো প্রথমে যেহেতু বলছে প্রমাণ করো যে এটা সামান্তরিক, আগে সামান্তরিকটাকে প্রমাণ করে নিই। তাহলে সামান্তরিক আসলে দেখতে কেমন হয়, তো সেক্ষেত্রে আমরা একটু দেখবো যে দেখো এই যে দেখো যে তোমার সামান্তরিক যে চতুর্ভুজের তোমার এই যে দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। বিপরীত বাহু মানে যে এই যে বিপরীত বাহু দেখছো, এই বিপরীত বাহুগুলা, এই বিপরীত বাহু, এই বিপরীত বাহু, এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কিন্তু একটা বিষয় সমান না। সে বিষয়টা হচ্ছে কি বলতো? কর্ণগুলা। এই যে কর্ণ কি আবার, কর্ণ যদি আমরা একটু দেখি, এই যে দেখো এই কোণা আর এই কোণা, এই যে কর্ণ। যে চতুর্ভুজে তোমার বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল কিন্তু কর্ণগুলা সমান নয়, দেখছো কর্ণগুলা, দেখো এই কর্ণগুলা কিন্তু সমান হচ্ছে না, সে চতুর্ভুজকে কি বলবে বলতো? সামান্তরিক। যাদের কর্ণ সমান হবে না, শুধু বিপরীত বাহুগুলো সমান হবে, ঠিক আছে, এটাকে বলবে সামান্তরিক। ওকে, ব্যাপারটা ক্লিয়ার আশা করি। তাহলে আমাকে আগে প্রমাণ করতে হবে যে এদের বিপরীত বাহুগুলো সমান, এটা আগে প্রমাণ করতে হবে যে বিপরীত বাহুগুলো সমান, তারপরে প্রমাণ করতে হবে যে কর্ণগুলো আবার সমান না। তার মানে এক এক করে আমাদের দূরত্বগুলো কিন্তু বের করতে হবে, ঠিক আছে। এটা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে এক এক করে আমাদের দূরত্বগুলো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তারপরে সি এবং ডি এর, তারপরে বি এবং সি, তারপরে হচ্ছে এডি, এইভাবে কিন্তু দূরত্বগুলো বের করতে হবে, ঠিক আছে। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যে কাজটা প্রথমেই করব, মনে রাখবে এই অধ্যায়ে যতক্ষণ পর্যন্ত আমি অঙ্কগুলো করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই কথা মাথায় রাখতেই হবে। যখনই আমাদের চতুর্ভুজ রিলেটেড কিছু বলবে, সেটা প্রকৃতি নির্ণয় করতে বলুক, সেটা হচ্ছে তোমার ক্ষেত্রফল বের করতে বলুক, যাই বলুক না কেন, সেই চতুর্ভুজের বিন্দুগুলো কিন্তু অবশ্যই আমরা চতুর্ভাগে আগে স্থাপন করে নিব। চতুর্ভাগে আগেই স্থাপন করব, ছক্কা কাগজ নিব বা না নিব তোমার হচ্ছে এটা একান্তই আমার ব্যক্তিগত ডিসিশন যে আমরা নিব কি নিব না, ঠিক আছে। অনেকে যদি আমাদের এক্সট্রাভাবে না বলে দেওয়া থাকে, যদি এক্সট্রাভাবে বলে দেওয়া থাকে যে না তোমার হচ্ছে ছক্কা কাগজ স্থাপন করে দেখাও বা চিত্র অঙ্কন করো, তাহলে সেক্ষেত্রে করব। বা তাছাড়া এটা আমাদের একান্তই ব্যক্তিগত তোমার হচ্ছে ডিসিশন হবে যে আমরা যেগুলো ছক্কা কাগজে আঁকবো কি আঁকবো না। যাদের কাছে সময় আছে তারা হচ্ছে সুন্দরভাবে এঁকে ফেলবা, আর যাদের কাছে সময় না থাকে তারা সুন্দর মতো জামার মতন খাতা একটা নিব, নিয়ে স্কেলটা দিয়ে দাগ দিয়ে এই যে এমনি এটা সোজা দাগ যেন হয়, দ্যাটস ইট, শেষ। এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ দিয়ে দিব, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে এদিকে ওয়াই বার। আমরা জানি যে এই পাশে এটা হচ্ছে মূল বিন্দু, আমরা এটাও জানি, ঠিক আছে। মূল বিন্দু এখানে হচ্ছে ও, এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ। আর কোনো বিন্দুর স্থানাঙ্ক হতে হলে অবশ্যই এক্স অক্ষের মান লাগে, ওয়াই অক্ষের মান লাগে, কারণ এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক। দেখো এখানে এক্স এর মান পজিটিভ, এই পাশে এক্স এর মান, এই যে বাম পাশে হচ্ছে এক্স এর ঋণাত্মক মানগুলো থাকে, আর ওয়াই এর পজিটিভ মানগুলো কি বলতো, যে উপরে থাকে, আর ওয়াই এর নেগেটিভ মানগুলো এই যে এখানে নিচে থাকবে, ঠিক আছে। উপরে ওয়াই এর মান পজিটিভ, নিচে ওয়াই এর মান নেগেটিভ। তো এই অনুপাতে এমন আমি জাস্ট বিন্দুগুলো বসাই দিব। কি কি বলছে আমার প্রথম বিন্দু বলছে 1,1, ঠিক আছে। 3 নম্বর বলছে 1,1, কোথায় হতে পারে? এই যে দেখো, এই যে এক্স এর পজিটিভ দিকে 1 আবার ওয়াই এর পজিটিভ দিকে 1, তাহলে এইখানে হইতে পারে। আমি জাস্ট ধরে নিব যে এটাই হচ্ছে আমার এ 1,1। এখানে চিত্র মোটামুটি আসলেই হবে, ঠিক আছে। তারপর বলছে 4,4, চোখের আন্দাজে, তাহলে 4 কোথায় হতে পারে? তাহলে একটু দূরে, এই যে 4, আবার এখানেও হচ্ছে কি বলতো 4, তাহলে বি হচ্ছে 4,4। তারপরে দেখি বলছে সি 4,8, 1,5, 4,8, তাহলে দেখো যে আবার 4 আবার 8 মানে একটু আরেকটু উপরে, ওয়াই অক্ষ বরাবর আরেকটু উপরে, ঠিক আছে। 4,8, এটা হচ্ছে সি। আর আরেকটা বলে দিচ্ছে হচ্ছে কত, 1,5, তার মানে এই বরাবর হচ্ছে 1 যাব, এই দেখো এক্স অক্ষ বরাবর 1 আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 5, মানে 4 এর একটু উপরে, আর এটার ঠিক উপরে থাকবে,
1 এই যে ঠিক উপরে, তাহলে এই যে এখানে হইতে পারে, এইখানে হইতে পারে। মোটামুটি আমি এইভাবে চিত্র একটু এঁকে ফেলবো, ঠিক আছে? এইভাবে জাস্ট চোখের একটু মোটামুটি আন্দাজে, যেন একটু হলেও ঠিক হয়। একেবারে তোমার হচ্ছে যেন চিত্রটা যেন চেঞ্জ না চলে আসে, সে চোখের আন্দাজে বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই যে ভাইয়ার মতন, ভাইয়ার মাত্র যেভাবে করছি ঠিক একই রকমভাবে। ডি হচ্ছে 1,5। তাহলে দেখো এখান থেকে চিত্র দেখেই যে ব্যাপারটা বলে দেওয়া যাবে মোটেও কিন্তু এমন না যে ভাই আমার চিত্রটা অতটা ভালো আসে নাই, তাহলে সেক্ষেত্রে মনে হয় আমার হচ্ছে না, না তাও হবে, ঠিক আছে? চিত্র মোটামুটি এই যে আমার মতন আসলেই হবে, এইরকম আসলেই হবে, ঠিক আছে? এরকম মোটামুটি আসলেই হবে। আর চিত্র দেখে কিন্তু বলে দেওয়া যাবে না, যদি এখানে এই বিন্দুটা একটু দূরে চলে গেছে, এই যে চিত্র দেখেই বলে দেওয়া যাবে না এটা সামান্তরিক কি সামান্তরিক না। আগে তোমার এই যে বাহুগুলা বের করতে হবে, বিপরীত বাহুগুলা এক এক করে তোমাকে বিপরীত বাহুগুলা বের করতে হবে। যেমন এ বি এর বিপরীত বাহু হচ্ছে সিডি, তাহলে আগে এ বি বাহু বের করবে, তারপরে কি সিডি বাহু। মানে বাহুগুলা কিভাবে বের করা যায়, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই কিন্তু বাহু চলে আসবে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সেক্ষেত্রে এ বি সূত্র হচ্ছে আমি জানি y2 মাইনাস আগে x2, এখানে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই অনুপাতে যদি আমি বিন্দুগুলা বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে দেখো তোমার হচ্ছে এক বাক্যে যেটা বলতে পারি সেটা হচ্ছে কি বলতো, যে তোমার এক্স এর পার্থক্যকে বর্গ করতে হবে প্লাস ওয়াই এর পার্থক্যকে বর্গ করতে হবে, বর্গ করে যোগ করে তারপরে রুট করে দিলেই কাজ শেষ। তাহলে x2 মাইনাস x1 কত হচ্ছে, আমি এখানে ab যেহেতু বের করতেছি, তাহলে দুটোই 4 মাইনাস 1 হবে। তাহলে এটা করলে কত হচ্ছে আমার 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 প্লাস, আচ্ছা এখানে এটাও 9 এটাও 9, বুঝছো? 9 এটাও 9, তাহলে 9 প্লাস 9 করলে কত আসে 18। তো দেখো বন্ধুরা আমাদের মান চলে আসছে √18। এটার মধ্যে থেকে আমি যদি একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু 18 একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে কিন্তু রুট করা যাবে না। আমরা জানি যেহেতু তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে রুট যদি করিও তাহলে একটা দশমিকের মান চলে আসবে, সে মানটা আমরা চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে এই যে 18 এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা লুকিয়ে আছে কিনা। এখন কথা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি জিনিস, পূর্ণবর্গ সংখ্যা যে দেখো 100, এই 100 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন বলো তো? কারণ অপর আরেকটা সংখ্যার বর্গ হচ্ছে এই 100টা। তার মানে যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ তাদেরকে বলে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 10কে বর্গ করে 100 পাওয়া যায়, কিন্তু 10 নিজেই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে তোমার 10 পাওয়া যায় না, ঠিক আছে? তারপর যেমন 16, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 3কে বর্গ করে দেখো 9 পাওয়া যায়, কিন্তু 3 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে আবার 3 পাওয়া যায় না। তার মানে এখান থেকে আমি যদি এটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে চাই, তাহলে সেটা কত হবে বলতো 9, কারণ 9 গুণ 2 মানে হচ্ছে কত বলতো 18। তাহলে সেক্ষেত্রে গাছের ছায়া সবার উপরে পড়বে, তাহলে রুট যখন 9-এর উপর পড়বে তখন হবে 3, যখন 2 এর উপর পড়বে তখন এই যে √2 এত একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এ বি কত আসছে 3√2 একক। ওকে, এরপরে এক এক করে আমার হচ্ছে এখন ওই যে দেখো এখানকার সিডিটা বের করতে হবে, সিডি। তাহলে আমি দেখবো যে এখন আমার সিডি কত আসে। তাহলে এটা আমি মুছে ফেলতেছি ক্যালকুলেশনটা, দরকার হলে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমি হচ্ছে এখান থেকে সিডিটা মুছে দিচ্ছি, তাহলে আমার এ বি আসছে, জাস্ট এ বিটাকে আমি হচ্ছে সরিয়ে দিচ্ছি। এখন এক এক করে আমি হচ্ছে সিডি বের করব, ঠিক আছে? সিডি দেখি আমার কত আসে। ওই যে দেখো তোমার হচ্ছে x2 মাইনাস x1 করলে কত হবে তোমার 4 মাইনাস 1 হোল স্কোয়ার, আবার হচ্ছে 8 মাইনাস 5 হোল স্কোয়ার, তাহলে এটাও দেখো তোমার হচ্ছে 9, এটাও হচ্ছে তোমার 9, 3 কি স্কোয়ার করলে 9, এখানে 8 থেকে 5 গেলেও 3 কি স্কোয়ার করলে 9, আবার আসছে √18। তো √18 মানে আমাদের কত আসছে বলো 3√2 এত একক। তাহলে সেক্ষেত্রে বিপরীত বাহু কিন্তু সমান মোটামুটি চলে আসা শুরু করে দিছে 3√2, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীটা দেখি আমাদের কত আসে। ওই যে দেখো ওই জোড়া বাহু, ওই যে এডি আর হচ্ছে বিসি, এডি আর হচ্ছে বিসিটা, এটা মনে হয় আমরা এখান থেকে দেখে নিতে পারি, দেখি তো যদি আমরা বুঝে থাকি তাহলে সেক্ষেত্রে এই যে দেখো আমরা চলে যাব সলিউশনে। দেখো বন্ধুরা চলে আসলাম আমরা আমাদের সলিউশনে। তো সলিউশনে যেটা বলছে দেখো যে এবি বাহুটাও কিন্তু চলে আসছে 3√2, যেটা আমরা একটু আগেই বের করছি। তারপর হচ্ছে সিডি বাহুটাও আসছে 3√2, যেটাও বের করছি। এরপরে দেখো ঠিক একই সূত্র, সেম সূত্র অ্যাপ্লাই করে দেখো বিসি বাহুর দৈর্ঘ্যও আসবে হচ্ছে কত 4 একক। বিসি বুঝো কিন্তু যে বিসিটা, এই দেখো এখানকার বিসি। এরপর দেখি এডি, তাহলে এডিটা কত আসে সেটাও দেখার বিষয়। এডিটা
AD কত আসে সেটা এখন দেখার বিষয়। তো আমরা দেখলাম যে আমাদের ADটাও কিন্তু 4 একক চলে আসতেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখন আমার জাস্ট বাদ আছে কি বলতো, এটা তো একটা আয়তের ক্ষেত্রেও এরকম হয় যে আয়তক্ষেত্রেরও ভাইয়া বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু আয়তক্ষেত্রে আবার কর্ণও সমান, কিন্তু সামান্তরিকের কর্ণগুলো আবার সমান না। ঠিক আছে, তাহলে এখন আমাকে দেখতে হবে যে আমার সামান্তরিকের কর্ণগুলো সমান আসতেছে কিনা। দেখি, এই যে দেখো কর্ণ মানে হচ্ছে কি বলতো, এই যে এখান থেকে বের করব আমরা কর্ণ। এই যে দেখো এই মাথা আর এই মাথা, তার মানে AC একটা কর্ণ, BD একটা কর্ণ। তাহলে প্রথমে তোমাকে AC দূরত্ব বের করতে হবে, তারপরে কি BD দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র তুমি জানো, সেই দূরত্ব নির্ণয়ের সূত্রে তুমি যদি ওই যে এখানকার AC আর হচ্ছে BDটা বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের মান চলে আসবে হচ্ছে, এই যে দেখো সেম সূত্র, সেম 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 দেখো এখানে আসতেছে √58 আর এখানে আসতেছে হচ্ছে √10। তো 10কেও আসলে আর কোনোভাবে ভাঙানো যায় না, তোমার 58কেও কোনোভাবে ভাঙানো যায় না, এদের মধ্যে কোনো সংখ্যা মানে কোনো পূর্ণবর্গ সংখ্যা আসলে লুকায়ও নাই। তাহলে সেই ক্ষেত্রে এটাকে জাস্ট এইভাবে রাখা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তো সেই জন্য তোমার √10 এটা ভেবে থাকবে, √58 ভেবে থাকবে, কিন্তু মজার কথা হচ্ছে যে একটাও সমান আসা নেই, একটাও সমান আসা নাই। তাহলে ACও সমান আসা নাই, আমাদের BDও সমান আসা নাই। তাহলে যেহেতু তোমার হচ্ছে আমার যে চতুর্ভুজটা আসছে তাদের বিপরীত বাহুগুলা সমান, এই দেখো বিপরীত বাহুগুলা সমান কিন্তু কর্ণগুলা সমান নয়। দেখছো এটা যে অসমান সাইন, এটা কিন্তু অসমান, এই যে ইজুকালস টু দিয়ে কেটে দাও, তার মানে এটা হচ্ছে অসমান সাইন, কর্ণগুলা কিন্তু সমান আসে নাই। তাহলে অতএব এটার অন্য কোনো কিছুই না, সামান্তরিক। ঠিক আছে, এটা এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে আমরা এতটুকু অংশ, প্রথম যে অংশটুকু ছিল সেটা করে ফেলছি। তো পরবর্তী যে অংশটুকু আমাদের বলছে সেটা হচ্ছে ছিল ঠিক আছে বন্ধুরা, দেখো এখন আমরা পড়বো হচ্ছে আমাদের পরবর্তী অংশটুকু। পরবর্তী অংশটুকু বলছে যে AC ও BD বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, দৈর্ঘ্য এমনি নির্ণয় করে বলছি, AC BDর বাহুর দৈর্ঘ্য নির্ণয় না করলে আমরা কেমনে পারতাম যেটা সামান্তরিক না সামান্তরিক না। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি, পরে বলছে সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে কিন্তু ত্রিভুজের মাধ্যমে। কিভাবে ত্রিভুজের মাধ্যমে আবার সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়? হ্যাঁ, যাই মনে হয় একটা উপায় আমার জানা আছে। এই যে দেখো, এই যে দেখো, যে ধরো ধরো আমি হচ্ছে কর্ণ একটা নিয়ে চিন্তা করবো, জাস্ট একটা একটা কর্ণ। ধরো আমার এখানে চতুর্ভুজের আসলে এই যে দেখো এটার একটা কর্ণ আছে, আর একটা কর্ণ আমি ধরো আঁকলাম না। তো সেক্ষেত্রে দেখো এই কর্ণটা যখন আমি আঁকছি, দেখো এই কর্ণটা আঁকার ফলে এই পুরো সামান্তরিকের যে ব্যাপারটা আছে এটা কিন্তু একদম সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। দেখতে পাচ্ছ যে সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে এই ত্রিভুজ দেখো, তার মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে মানে কি দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এই যে একটা ত্রিভুজ আর এই যে দেখো একটা ত্রিভুজ, এটা দেখছো এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশে একটা ত্রিভুজ আছে। তাহলে কখনো যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে, ধরো বুঝে নাও, আগে বুঝে নাও যে ধরো তুমি এখানকার এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরো তুমি বের করতেছো, ঠিক আছে, যে ধরো এই যে দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সেটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা চলে আসবে। তার মানে এটা যদি 5 হয়, ধরো এটা তোমার হচ্ছে 5 আসছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে কত আসলো বলো তো, 5 হয়, তাহলে সেক্ষেত্রে এটাও অবশ্যই 5 হবে। তাহলে পুরোটা মিলে কত হচ্ছে বলো তো, 10। তো এভাবে 5 5 যোগ না করে আমার 2 দিয়ে গুণ দিয়ে দিতে পারি। তো ব্যাপারটা একটু সর্টেড মনে হয়। ওকে, ঠিক আছে, তাহলে যেই কথা সেই কাজ। এখন আমাদের কি করতে হবে বলো তো, এখানকার এই যে দেখো এই যে এই ত্রিভুজটা বের করতে হবে, এই ত্রিভুজটা, ঠিক আছে, এই যে দেখো এখানকার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটাই হচ্ছে ত্রিভুজের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমি জানি যে আমার BCটা কত আসছিল, দেখি তো। আচ্ছা, CD তাহলে √3 আসছে, √2 আসতেছে, এই যে এটা আসতেছে 3√2, আর এটা ছিল হচ্ছে আমাদের 4। আর বিডি কর্ণটা মনে হয় ছিল √10, একটু দেখো তোমরা যে বিডি কর্ণ ছিল হচ্ছে √10, কর্ণটা আমাদের √10 আসতেছিল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখন দেখো এই যে আমরা ত্রিভুজের 3টা বাহু জানি, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে, ক্ষেত্রফল বের করলেই কাজ শেষ। আমরা এতটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছি, এই যে এটা বাদ, বিন্দুগুলো এখন আর দরকার নাই, এই যে
এখন আমরা ক্ষেত্রফল বের করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটাও আমরা জানি, যে তোমার ত্রিভুজ, ধরো এখানকার যে নামটা ছিল তোমার হচ্ছে যে কোনো একটা, ধরো এটা কি ছিল বলতো, এটা ছিল মনে হয় এ, এটা ছিল তোমার বি, এটা সি, এটা ডি। তাহলে সেক্ষেত্রে বিসিডি, ঠিক আছে, ত্রিভুজ বিসিডি এ। তো ত্রিভুজ বিসিডি এর, এই দেখো বিসিডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার ফর্মুলাটা হবে হচ্ছে যে এখান থেকে আমরা লিখব ইজ ইকুয়ালস টু এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন কথা হচ্ছে ভাইয়া বারবার যে এস গুলা লিখতেছেন, এস গুলা হচ্ছে কি, এস হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, পরিসীমা কি সেটা হচ্ছে এই দেখো সবগুলা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। মানে দেখো আমার ত্রিভুজ, যদি ত্রিভুজ আকৃতির জমি যদি আমি কিনে থাকি, তাহলে দেখো এটা হচ্ছে আমার সীমানা। দেখো আমার ত্রিভুজ আকৃতির যে জমিটা আমি কিনছি, সেই জমিটার সীমানা হচ্ছে কি, দেখো এই যে এইটা একটা সীমানা, এটা একটা সীমানা, এটা একটা সীমানা। তাহলে এই সবগুলো সীমানা মিলেই হচ্ছে কি হবে বলতো, পরিসীমা। তো সেই ক্ষেত্রে সবগুলা বাহুর যোগফল হয় পরিসীমা। ত্রিভুজের সবগুলা বাহুর যোগফলই কি হয় বলতো, পরিসীমা। আর সেটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, কি করা হয়, 2 দিয়ে ভাগ, তাহলেই হয়ে যাবে কি, অর্ধ পরিসীমা। যেমন গোলক, গোলককে যদি তোমার অর্ধেক করো তাহলে কি অর্ধ গোলক হয়, ঠিক একই রকম পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে অর্ধ পরিসীমা। তাহলে এই যে এখানে আমি যেগুলো দিচ্ছি এগুলো সবই হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে। আচ্ছা, এখানে অর্ধ পরিসীমা আর এখানে 2 দিয়ে ভাগ, অর্ধ পরিসীমা সবগুলো এস, এস হচ্ছে অর্ধ পরিসীমা। আর এবিসি হচ্ছে বাহুগুলা, এবিসি হচ্ছে বাহুগুলা। বাহুগুলো আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতন আগে পরে বসাই দিতে পারি ভাই, কোনো সমস্যা নাই। মানে তুমি দেখো বি বাহুকে আগে দাও, সি বাহুকে আগে, কোনো ব্যাপার না, কারণ সবগুলো গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় তুমি যেভাবেই রাখো না কেন মান কিন্তু একই আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখো বুঝে নিও যে প্রথমে অর্ধ পরিসীমা বের করব, তারপরে হচ্ছে ক্ষেত্রফলটা, এই যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আশা করি এটা হচ্ছে এই ক্যালকুলেশনটা আমরা সমাধানেই পেয়ে যাব। এই যে দেখো তোমার হচ্ছে প্রথমে আমরা ওদের নামকরণ করা হয়েছে এবিডি, সেটা ডাজেন্ট ম্যাটার, নামকরণ আমরা আমাদের ইচ্ছা মতন করে দিতে পারবো। এই দেখো মানে এই পাশেটা বের করা হয়েছে, আই গেস একই, দেখছো এই পাশেরটা, এই যে এ বি ডি, আর আমি বের করছিলাম বি সি ডি, একই ভাই, তুমি যেই পাশেরটা নাও না কেন ব্যাপারটা কিন্তু একই হবে। তো তুমি যদি এ বি ডি নাও তাও তোমার হচ্ছে মান সব একই হবে, ঠিক আছে। জাস্ট ওখানে এই যে বিসিডি এর জায়গায় এবিডি লিখবো, দ্যাটস ইট, আর কোনো তেমন বেশি তফাৎ নাই। এরপরে যে কাজটা করতে হবে, যে দেখো অর্ধ পরিসীমা, তার মানে কি পরিসীমাগুলো আগে বের করতে হবে। তো সবগুলা বাহুর যোগফল, একটু আগেই তো বলে আসলাম যে ভাইয়া সবগুলার বাহুর যদি যোগফল করো, যোগফল বের করো, তাহলে সেক্ষেত্রে কি পরিসীমা চলে আসবে। আর সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে এখানকার অর্ধ পরিসীমা, ঠিক আছে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এটাই হচ্ছে এস এর মান। তাহলে দেখো এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এফ ইন্টু এস মাইনাস ডি, মানে ওই অনুপাতে তোমার হচ্ছে মানগুলো দেওয়া হয়েছে। এরপরে জাস্ট মানগুলো আমি বসাই দিছি। দেখো প্রথমে একটা বাহু এই যে 3√2, তারপরে একটা বাহু 4, তারপরে একটা বাহু √10। কেউ যদি √10টা এখানেও দিত তারপরেও কোনো কিন্তু তফাৎ হতো না, তো একই আসতো। এরপরে জাস্ট পুরো মানটাকে আমি ক্যালকুলেটারে বসাই দিব, দ্যাটস ইট। কারণ দশমিকে আমি মান চাচ্ছি, আর দশমিকে অবশ্যই আমরা কি করবো বলতো, তোমার হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত নিব। তো 3 দশমিক স্থান পর্যন্ত মানে হচ্ছে কি দশমিকের পরে জাস্ট 3টা ঘর যাব, এর বেশি ঘর যাব না। তাহলে আমরা দেখি যে রুট এটা করলে কত আসে, রুট তোমার হচ্ছে 35.832, রুট 35.832। এই যে দেখো তোমার আসবে হচ্ছে 5 পয়েন্ট, আরও আছে দেখো 5.9859.8, ধরো এতটুকুই আমি ধরলাম, এরপরে আরও আছে কিন্তু আমরা আর দিব না। তো দেখো আমাদের বলছে এই যে তোমার হচ্ছে দশমিকের পরে 3টা ঘর যেতে। তো দশমিকের পরে যখন আমরা 3 ঘর যাব, ধরো 3 ঘর মানে কি, যে 5.98, এরপরে দেখো তুমি হচ্ছে এই যে 5 পর্যন্ত যাব, আর এই অংশটুকু কি বাদ দিয়ে দিব। তার মানে কি দশমিকের পরে যে অংশটুকু আসতেছে এগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে যেহেতু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা কি একটু কম্পনসেশন করতে হবে আমাদের, মানে আমাদের একটু মানে ভর্তুকি দিতে হবে। সেই ভর্তুকিটা কিভাবে দিব, দেখো পরবর্তী সংখ্যাটা যে সংখ্যা থেকে বাদ দিচ্ছি, যে সংখ্যা থেকে বাদ দিচ্ছি সেই সংখ্যাটা যদি তোমার 5 অথবা 5-এর থেকে বড় হয়, তাহলে এর পূর্ববর্তী সংখ্যায় 1 যোগ করে লিখতে হবে। আবারও বলতেছি যে তোমার পরবর্তী সংখ্যাটা মানে যেখান থেকে তুমি বাদ দিচ্ছ সেটা যদি 5 মানে 5-এর সমান হলেও কিন্তু হবে,
বা 5 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে বলো তো, এর আগের সংখ্যাটায় 1 যোগ করে লিখবা। তাহলে সেক্ষেত্রে দেখো তুমি যেহেতু 9 থেকে বাদই দিয়ে দিচ্ছ, তাহলে কতটুকু অংশ দেখো বাদ দিয়ে দিচ্ছ কিন্তু, তাহলে সেটাকে একটু ভর্তুকি হিসেবে জাস্ট 1 যোগ করে দাও, যে না এই যে 598 এটা মানে আমি হচ্ছে 6 ধরে নিই, ঠিক আছে? 59 কি যে তোমার হচ্ছে 6 বলে দিব, জাস্ট দেখো এখান থেকে 1 যোগ করে দিব, যতটুকু অংশ বাদ দিচ্ছি সেটার ভর্তুকি হিসেবে কি এখানে 1 যোগ করে দিলাম। যে মোটামুটি এটাই হচ্ছে আমার অ্যান্সার। আর এখানে অবশ্যই এটা প্রায় কথাটা লিখবো, কারণ কেন লিখবো, কারণটা হচ্ছে ভাইয়া যে দেখো তোমার এটা কিন্তু মান তুমি অনেকখানি বাদ দিয়ে দিছো, তুমি কিন্তু পুরোপুরি মানটা এই যে দেখো এতটুকু ক্যালকুলেশনে অ্যাডজাস্ট করতে পারো নাই। তো সেক্ষেত্রে ওই মানগুলা যে নাই, তো সেটার জন্য তুমি একটু কি করবো বলো তো, একটু জানাবা সবাইকে যে না অ্যাকুরেটলি আসলে খুব বেশি লিখতে পারি নাই, তো কিন্তু প্রায় এটাই হচ্ছে অ্যান্সার। তো টিচারও মেনে যাবে, ঠিক আছে, যে টিচারও বুঝতে পারবে যে এত বড় বড় সংখ্যা আসলে লেখা খুব একটা টাফ একটা ব্যাপার। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।